এম্পিয়ার বা 15 এম্পিয়ারের সেই ব্যাটারিগুলোকে আপনারা অনায়াসে চার্জ করতে পারবেন। বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং একটা ভিডিও হতে যাচ্ছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা আমার হাতে যে পিসিবি বোর্ডটি দেখতে পাচ্ছেন এর সাহায্যে আমি মূলত আমাদের এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটি তৈরি করব। তবে আপনারা চাইলে ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডও করতে পারবেন। তার জন্য আমি সার্কিট ডায়াগ্রাম যে এক্সপ্লেইন এবং সার্কিট ডায়াগ্রামটি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতে করে আপনারা খুব সহজে সার্কিট ডায়াগ্রামটি ফলো করে নিজেরাও কিন্তু তৈরি করতে পারবেন। এখানে যেহেতু খুব বেশি কম্পোনেন্টস নাই, এই কারণে খুব সহজে আপনারা চাইলেই তৈরি করে নিতে পারবেন। ওকে, তবে এই ভিডিওতে বেশ কিছু ইনস্ট্রাকশন আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, না হয় কিন্তু আপনারা এই ধরনের পাওয়ার সাপ্লাই থেকে প্রপার আউটপুটটা পাবেন না। www.glcpcb.com তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পিসিবি রিলেটেড তাদের বর্তমান সকল অফার সমূহ দেখতে পাবেন। ফ্লেক্স পিসিবি $2 অর্ডার করতে পারবেন, 6 লেয়ার পিসিবিতে $20 সেভ অপরচুনিটি, ফ্রি অনলাইন ডিএফএম টুল পাবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে অর্ডার করা থেকে শুরু করে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত ভিডিও পেয়ে যাবেন। অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটিকে আপলোড করে নিব। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কাট করব। কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পূর্ণ করব। বরাবরের মতো আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে glcpcb.com থেকে। এই হচ্ছে তাদের পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ এবং প্রফেশনাল মানের, এবং পিসিবি বোর্ডগুলো বেশ শক্তপোক্ত এবং মজবুত। আপনারা দেখতেই পাচ্ছেন পিসিবি বোর্ডগুলোর থিকনেস, কোয়ালিটি, হোল কোয়ালিটি সমস্ত বিষয় কিন্তু প্রফেশনাল মানের হয়ে থাকে। আমাদের এই ডিভাইসের মূল ইউনিট হিসেবে কাজ করবে এই ট্রান্সফরমারটি। এই ক্ষেত্রে আপনারা যদি আরো বেশি বড় মানের ট্রান্সফরমার ব্যবহার করেন তাহলে আউটপুটের যে ভোল্টেজটা সেটা ম্যাক্সিমাম ভোল্টেজ আরো বেশি পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের হাতে যে ট্রান্সফরমারটি আছে এটি হচ্ছে 12x2, অর্থাৎ 12 ভোল্টের দুইটা আউটপুট বের হবে এখান থেকে, অর্থাৎ টোটালি আমরা 24 ভোল্টের মতো পাবো। 3000 মিলি এম্পিয়ার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 3 এম্পিয়ারের মতো, এবং মেড ইন চায়না, চাইনিজ একটি ট্রান্সফরমার হচ্ছে এইটি। ওকে, এই ট্রান্সফরমারটি দিয়েই মূলত আমরা আমাদের যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই সেটা তৈরি করব। এর পাশাপাশি আমাদের আরো বেশ কিছু কম্পোনেন্টস এর প্রয়োজন হবে। আমি ব্রিজ রেকটিফিকেশনের জন্য ডায়োড হিসেবে ব্যবহার করব 1N5399। যেহেতু আমরা এখানে 1.5 এম্পিয়ারের একটি ডায়োড ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা 1.5 এম্পিয়ারই আউটপুট পাবো, অর্থাৎ 1.5 এম্পিয়ারের মতো একটা আউটপুট আমরা এর কাছ থেকে পাবো। ধরুন আমি একটা ছোট্ট ভোল্ট মিটার ব্যবহার করছি, আপনারা চাইলে বড় সাইজের যে ভোল্ট মিটারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এইটাই যথেষ্ট। যদি আপনারা একটা ভালো বক্সের মধ্যে এগুলোকে ইনক্লুড করে নেন তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমি এই ধরনের একটি ভোল্ট মিটার ব্যবহার করব। 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের দুইটা ক্যাপাসিটর ব্যবহার করব ফিল্টারিং এর জন্য। 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের আরো দুইটা ক্যাপাসিটর ব্যবহার করব আর একটু ভালোভাবে ফিল্টার করার জন্য। LM3170 এটা মূলত আমাদের যে আউটপুটটা ভেরি করবে বা ভেরিয়েবল আউটপুট দিবে, তার জন্য আমরা এই LM3170 এই ট্রানজিস্টরটি ব্যবহার করব বা এই ভোল্টেজ রেগুলেটর আইসিটি ব্যবহার করব। ভোল্টেজকে ভেরি করার জন্য 100 কিলো ওহমের একটি ভেরিয়েবল রেজিস্টর আমরা ব্যবহার করব। এটা 104 সিরামিক ক্যাপাসিটর আমাদের প্রয়োজন হবে। দুইটা 1 কিলো ওহম রেজিস্টর আমাদের প্রয়োজন হবে, আর একটি এলইডি বাতি ইন্ডিকেটর জন্য যে আমাদের পাওয়ার পেয়েছে আমাদের সার্কিটটি, আর বেশ কিছু এসি টার্মিনাল ব্লক আমরা ব্যবহার করব ট্রান্সফরমারকে ইনপুট এবং আমাদের আউটপুট ভোল্টেজ নেওয়ার জন্য। LM3170 যে আইসিটি আছে এটার পিছনে আমরা কিছুটা হিটসিঙ্ক পেস্ট লাগিয়ে নিব। অবশ্যই আপনারা LM3170 সাথে একটা হিটসিঙ্ক ব্যবহার করবেন, কেননা এটা কিন্তু বেশ গরম হবে যদি আপনারা ব্যাটারিকে চার্জ করতে চান। সেই ক্ষেত্রে একে একে এর যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে বসিয়ে সোল্ডারিং করে নিব।
ডিভাইসটাকে অন অফ করার জন্য এই ধরনের একটি সুইচ ব্যবহার করব। সুইচের ২ প্রান্তে আমরা ২ টা তার লাগিয়ে নিয়েছি। এখানে S1 রয়েছে। আমরা এইখানে হচ্ছে এই ২ টা তারকে সোল্ডার করে দিব। আমাদের এই পিসিবি বোর্ডটি ডিজাইন করা হয়েছে নন সেন্টার টেপ ট্রান্সফরমারের জন্য। কিন্তু আমাদের কাছে যে ট্রান্সফরমারটি আছে এটি সেন্টার টেপ। ক্ষেত্রে আমাদের যে ভিন্ন রঙের মাঝখানের যে তারটা থাকবে অর্থাৎ সেন্টার টেপ করা, এই তারটা আমাদের প্রয়োজন নেই। আমরা বাকি ২ টা তারকে কানেকশন করব। আর আমাদের এই ট্রান্সফরমারটিকে আমরা আমাদের এই বোর্ডের উপর এইভাবে ২ টা স্ক্রুর সাহায্যে এটার মধ্যে সেটআপ করে ফেলব। আর ট্রান্সফর্মার সাধারণত যে পাশে ২ টা তার থাকে সেটা হচ্ছে এসি টার্মিনাল, বা এখানে দেখতেই পাচ্ছেন একই রঙের ২ টা তার আছে। তার মানে এই প্রান্তটা হচ্ছে আমাদের প্রাইমারি, অর্থাৎ এখানে এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিতে হয়। আর এইখানে হচ্ছে আমরা ১২ ভোল্ট ২৪ ভোল্ট পেয়ে থাকি, অর্থাৎ যখন আমরা সেন্টার টেপ করে নিই। আর এইখানে একই রঙের যে ২ টা তার থাকবে এই ২ টা তার নিবেন। ওকে? আর এই ধরনের ট্রান্সফর্মারগুলোকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি হয় এসি ২২০ ভোল্ট আর সেকেন্ডারি হয় ১২ ভোল্ট বা ২৪ ভোল্ট, অর্থাৎ কম ভোল্টেজের হয়ে থাকে। এই সার্কিট বোর্ডে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই পাশে প্রাইমারি লেখা রয়েছে আর এই পাশে সেকেন্ডারি লেখা রয়েছে। আর এই পাশে হচ্ছে এসি ২২০ ভোল্ট, অর্থাৎ এখানে আমাদের ফেজ এবং নিউট্রাল সাপ্লাই দিতে হবে। আর এখানে আমাদের প্রাইমারি, আর এখানে হচ্ছে আমাদের ট্রান্সফরমারের সেকেন্ডারি সাপ্লাই দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি 2 পিন প্লাগের সাথে একটি তার লাগানো আছে। ২ টা তার। এই ২ টা তারকে আমরা আমাদের এখানে ২২০ ভোল্টের যে টার্মিনাল আছে এখানে কানেকশন করে দিব। এখন আমরা এসি ২২০ ভোল্ট সাপ্লাই দিব। এরপর আমরা আমাদের যে সুইচটা আছে এটাকে অন করে নিব। সুইচটা অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোল্টেজ কিন্তু 1.76 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা যদি আমাদের এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ধীরে ধীরে ঘুরাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ভোল্টেজটা বাড়তে শুরু করবে। আমরা এখানে নো লোড অবস্থায় ভোল্টেজ পাচ্ছি ৩৩ ভোল্টের মতো। কিন্তু এটা আসলে আমরা লোড ছাড়া, কিন্তু ট্রান্সফরমারের একটা বিষয় থাকে যখন আপনি লোড দিবেন তখন ভোল্টেজ কিছুটা ড্রপ হয়ে যায়। সো যখন আমরা ভোল্টেজ দিব অ্যাকচুয়ালি আমরা এখানে কিন্তু ধরেন যদি আলাদাভাবে নিতাম আমরা ২ টা তারকে সেন্টার টেপ অবস্থায়, তাহলে ১২ ভোল্ট যেহেতু আমরা সেই ক্ষেত্রে ১৪-১৫ ভোল্টের মতো পেতাম। যেহেতু এগুলো চাইনিজ অ্যাডাপ্টার, এগুলো এভাবেই ডিজাইন করা হয়। তো এখন আমরা যে কাজটা করব এটার আউটপুটে একটা লোড লাগিয়ে দেখব যে আসলে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা কিরকম কাজ করে। আমরা লোড টেস্টের জন্য ২৪ ভোল্টের একটা ডিসি মোটর নিয়েছি। এই ডিসি মোটরটা দেখতে ১২ ভোল্টের মতো হলেও এটা কিন্তু ২৪ ভোল্টের একটি মোটর, এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি লিখে রেখেছি নোয়া ফ্যানের যে ২৪ ভোল্টের যে ভেরিয়েন্টটা আছে সেই ভেরিয়েন্টের মধ্যে এই মোটরটা ছিল। এবং নোয়া ফ্যানে ম্যাক্সিমামই ১২ ভোল্টের হয়ে থাকে, আবার বেশ কিছু ভেরিয়েন্ট আছে যেগুলো ২৪ ভোল্টের। তো আমি সেখান থেকে এই মোটরটা পেয়েছিলাম, এটা হচ্ছে ২৪ ভোল্টের। তো আমরা এটাকে টেস্ট করে দেখবো যে আসলে এটাকে প্রপার রান করতে পারছি কিনা আমাদের পাওয়ার সাপ্লাইটি। অবশ্যই রান করতে পারবে। সো আমরা এটার আউটপুটে জাস্ট এখান থেকে কানেকশন করে দেবো। আর এখানে অবশ্যই প্লাস মাইনাস আছে। আপনার যদি ডিসি অন্য কোনো লোড হয় পজিটিভ নেগেটিভ দেখে অবশ্যই এখানে কানেকশনটা করবেন আউটপুটে। আমাদের আউটপুট কিন্তু অফ কন্ডিশনে রয়েছে, অর্থাৎ ১২ ভোল্টের উপরে কোনো লোড হলে সে 1 ভোল্টে রান করবে না। তো আমরা যখন এটা ভোল্টেজ ধীরে ধীরে বাড়াচ্ছি দেখেন এটা কিন্তু আমাদের ঘুরছে। সো এখন এটার পিছনের দিকে যদি খেয়াল করেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে আমাদের মোটরটা রান করছে। আমি এর সাথে একটা কাগজ বা স্টিকার লাগিয়ে দিই, এতে করে আপনারা বুঝতে সুবিধা হবে যে কতটুকু গতিতে এটা ঘুরছে। আমরা যদি আরো ভোল্টেজ বাড়াই, দেখেন ১৩ ভোল্টে মোটামুটি সাউন্ড হয়তোবা আপনারা পাচ্ছেন। এটা যেহেতু ২৪ ভোল্টের মোটর, ২৪ ভোল্টে সে প্রপার রানটা করবে। সো ২০ ভোল্টে দেখেন মোটামুটি বেশ ভালো গতিতে রান হচ্ছে। ২২ ভোল্ট, ২৩, ২৪, অলমোস্ট ২৫ ভোল্টের মতো হয়ে গেছে। সো আমরা আরেকটু কমিয়ে দিই। সো এখন যে রানটা করছে এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম গতি। সো আমরা এইখানে আরও যদি কিছুটা ভোল্টেজ দেই তাতে এতে কোনো অসুবিধা হবে না। ২৪ ভোল্টের মোটর ২৬-২৭ ভোল্টেও রান করে, কোনো অসুবিধা হয় না। সো দেখতেই পাচ্ছেন এই যে ২৭ ভোল্টে কিন্তু রান করছে। কোনো হিট বা কোনো কিছু কিন্তু হচ্ছে না। এবং এই ধরনের মোটরগুলো কিন্তু ফ্যান তৈরির জন্যই ডিজাইন করা হয়। এতে করে তারা মোটামুটি বেশ ভালো একটা ভোল্টেজে কিন্তু লম্বা সময় রানও করতে পারে।
আবার যদি আমরা ধীরে, ধীরে এর স্পিডটাকে কমাতে চাই, দেখেন এটা কিন্তু আমাদের একটা স্পিড কন্ট্রোলার হিসেবেও কাজ করছে মোটরের। যদি এটা দিয়ে ফ্যান তৈরি করতে চান সেটাও করতে পারছেন। আপনারা যদি চান যে ব্যাটারির জন্য চার্জার তৈরি করবেন সেটাও তৈরি করতে পারছেন। বা আপনি আপনার ইলেকট্রনিক্স কোনো কাজ করেন যেই কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভোল্টেজ লেভেল দরকার হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেঞ্চ পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতে পারছেন বা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হিসেবে। সার্কিট ডায়াগ্রাম দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ট্রান্সফরমারের কানেকশনটা করেছি। মূলত এইখানটায় হচ্ছে আমাদের এসি 220 ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে। ট্রান্সফরমার কানেকশনটা আপনারা প্র্যাকটিক্যালি ভালো বুঝতে পারবেন। তো আউটপুট যেটা আছে এইখানে আমরা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন করেছি, যার কারণে আমাদের 4 টা ডায়োডের প্রয়োজন হয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, এখানে LM3170 এটা ম্যাক্সিমাম লোড ক্ষমতা বা ইনপুট এম্পিয়ার ধারণ ক্ষমতা হচ্ছে 1.5 এম্পিয়ার। এখন আপনি যদি চান আরো বেশি এম্পিয়ার পাওয়ার সাপ্লাই তৈরি করতে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই আইসিটারও ধারণ ক্ষমতা সেরকম হতে হবে। সো এটাকে রিপ্লেস করে 3 এম্পিয়ার ধারণ করতে পারে বা এর বেশি এম্পিয়ার ধারণ করতে পারে, এরকম কিন্তু আপনাকে আইসি ব্যবহার করতে হবে। সো আমরা এর সাহায্যে সর্বোচ্চ 1.5 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার কিন্তু আউটপুট নিতে পারবো। ওকে, তো এই হচ্ছে LM317 কানেকশন। 3 নম্বরে হচ্ছে ইনপুট আসবে আমাদের এই ব্রিজ রেকটিফায়ার পজিটিভ থেকে। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 1 নাম্বার পিন আর 2 নাম্বার পিন হচ্ছে আউটপুট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসি কনফিগার। তো এই ভোল্টমিটার 2 তারের থাকবে, তারা লাল তারটাকে হচ্ছে ডিসি আউটে লাগাবেন এবং যে নেগেটিভ থাকবে বা কালো তারটা সেটা হচ্ছে এই ডিসি আউট মাইনাসের সাথে কানেকশন করে দিবেন, তাহলেই হয়ে গেল। তাহলে এত ঝামেলা করতে হবে না। 3 তারের হলে আপনারা এইভাবে কানেকশনটা করবেন। আমি ইউজ করেছি, আপনারা চাইলে 1N4007 ইউজ করতে পারেন, এটা 1 এম্পিয়ারের, কিন্তু আমি জাস্ট 1.5 এম্পিয়ার ইউজ করেছি, 1N5399। আর এখানে ক্যাপাসিটর গুলো কানেকশন দেখতে পাচ্ছেন, খুব সিম্পল কানেকশন। এভাবে কানেকশন করে দিবেন। 1 কিলো ওহম রেজিস্টার একটা ব্যবহার করা হয়েছে এলইডি বাতির জন্য। আর এখানে আমি 220 ওহম ব্যবহার করা হয়েছে। আমি এখানে 1 কিলো ওহম রেজিস্টার ব্যবহার করেছি, আপনারা দেখতে পেয়েছেন প্র্যাকটিক্যালি। এখানে আপনি যদি 100 কিলো ওহম ব্যবহার করেন তাহলে এখানে 1 কিলো ওহম ব্যবহার করবেন। আর এখানে যদি 220 ওহম ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে 10 কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্টারটা ব্যবহার করবেন। ওকে, তো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।